সব বাধা আর ষড়যন্ত্র মোকাবেলা করে এবছরই দেশে ফিরব, এমন একটি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন শেখ হাসিনা। আপনারা সবাই জানেন যে গতকাল ভারতের অন্যতম একটি বৃহৎ গণমাধ্যম এনডিটিভিতে একটি বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকার নিয়ে ভারতের সবগুলো গণমাধ্যমে প্রায় তোলপাড় পড়ে গেছে। বিশ্বের সবচেয়ে বড় বাংলা গণমাধ্যম আনন্দবাজার থেকে শুরু করে অনেকগুলো গণমাধ্যম এই এনডিটিভির বিস্ফোরক সাক্ষাৎকারটি নিয়ে আলাদা আলাদা স্টোরি করেছে। আজকে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সও এই এনডিটিভির সাক্ষাৎকারটিকে নিয়ে একটা আলাদা করে স্টোরি করেছে। এই পুরো ঘটনাগুলো এটাই প্রকাশ করছে যে বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার গুরুত্ব বাড়ছে। এই গুরুত্ব বাড়া কি শুধুই এমনি এমনি, কিংবা শেখ হাসিনার যে এই যে আত্মবিশ্বাস, তিনি গত মে মাস থেকে খুব দৃঢ়তার সাথে বলছেন যে তিনি দেশে ফিরবেন এবং গতকাল এনডিটিভির যে ইমেল এক্সক্লুসিভ সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে তিনি সুনির্দিষ্ট সময়সীমায় বলে দিয়েছেন যে এই বছরের মধ্যে আপনি ধরে নিতে পারেন যে এই বছর বলতে সর্বোচ্চ ডিসেম্বরের মধ্যে তিনি বাংলাদেশে ফিরে আসছেন। একদিকে তার অনুপস্থিতিতে আদালতে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ডের রায়, অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার দেশ পরিচালনায়। এমন এক চরম উত্তেজনাকর পরিস্থিতির মাঝে শেখ হাসিনা গতকাল এনডিটিভির সাক্ষাৎকারে ঘোষণা দিয়েছেন যে 2026 সালের মধ্যে তিনি বাংলাদেশে পা রাখছেন। কিন্তু কিভাবে? যেখানে তার দলের ওপর নিষেধাজ্ঞা, যেখানে তার ফাঁসির আদেশ হয়েছে, সেখানে এই ঘোষণা কি কেবলই রাজনৈতিক চাল, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে বড় কোনো সমীকরণ? ভারত ও বাংলাদেশের রাজনীতিতে এখন কোন ঝড় বইতে চলেছে? প্রিয় দর্শক, 2024 সালের আগস্ট মাসে একটি রক্তক্ষয়ী তথাকথিত গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন 78 বছর বয়সী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। তারপর থেকে দীর্ঘ সময় তিনি রাজনৈতিকভাবে নীরব থাকলেও সম্প্রতি তার দেওয়া এই সাক্ষাৎকারটি বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক অঙ্গনে একটি বড়সড় ভূমিকম্পের সৃষ্টি করেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল তার অনুপস্থিতিতে বাংলাদেশের আদালত যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে তারপরও তিনি কিভাবে দেশে ফেরার কথা ভাবছেন। এর জবাবে অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে শেখ হাসিনা এই রায়কে সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি সব জানিয়ে দিয়েছেন, কোনো ফাঁসির দড়ি বা আইনি জটিলতা তাকে দমাতে পারবে না। তিনি স্পষ্ট করে বলেছেন, সব বাধা এবং সব ষড়যন্ত্র কাটিয়ে আমি এই বছরই দেশে ফিরব। উল্লেখ্য, দেশ ছাড়ার পর এই প্রথমবার তিনি তার ফেরার একটি সুনির্দিষ্ট সময়সীমা বা ডেডলাইন ঘোষণা করলেন এনডিটিভির এই সাক্ষাৎকারে, এবং তার আলোকেই রয়টার্সের এই প্রতিবেদন। আমরা যদি পেছনের ঘটনা একটু বিশ্লেষণ করি তবে দেখব গত বছরের নভেম্বর মাসে, অর্থাৎ নভেম্বর 2025-এ ঢাকার একটি আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল 2024 সালের তথাকথিত গণ আন্দোলনের সময় সহিংসতা উস্কে দেওয়া, হত্যার নির্দেশ দেওয়া এবং নৃশংসতা প্রতিরোধে ব্যর্থ হওয়া। এই রায় প্রসঙ্গে আদালতে নিজের অবস্থান স্পষ্ট করে শেখ হাসিনা বর্তমান বিচার ব্যবস্থার ওপর তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, বাংলাদেশের বিচার বিভাগকে এখন স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, বরং এটিকে রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। তার দাবি, বর্তমান প্রশাসন বিচার বিভাগকে ব্যবহার করে তার দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বকে সম্পূর্ণ ধ্বংস বা নির্মূল করার এক নীল নকশা বাস্তবায়ন করছে। কিন্তু অত্যন্ত দৃঢ়তার সাথে তিনি বলেছেন, আমি মৃত্যুকে ভয় পাই না। অতীতেও তার দলকে ভেঙে ফেলার বা ধ্বংস করার বহু চেষ্টা করা হয়েছে।
এবং সেই সব চেষ্টা যেমন ব্যর্থ হয়েছে, এবারও তা ব্যর্থ হবে। এখন প্রশ্ন উঠতে পারে, এই বয়সে এবং এত বড় আইনি ঝুঁকির মধ্যে শেখ হাসিনা কেন ফিরতে চাইছেন? সাক্ষাৎকারে শেখ হাসিনা দাবি করেছেন তার এই পরিকল্পিত প্রত্যাবর্তন কোনো ব্যক্তিগত ক্ষমতা বা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কারণে নয়, বরং তিনি এটিকে একটি বৃহত্তর মিশন বা জাতীয় দায়িত্ব হিসেবে দেখছেন। তার ভাষায় তিনি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন ফিরিয়ে আনা এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে দেশে ফিরে আসতে চান। দর্শক, এই বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট। গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচনের পর এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপি নেতা তারেক রহমান। এর আগের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর একটি নিষেধাজ্ঞা জারি করেছিল, যা বর্তমান তারেক রহমানের নির্বাচিত সরকারের আমলেও বহাল রয়েছে। এই নিষেধাজ্ঞা প্রসঙ্গে ডিফেন্সিভ মোড থেকে বের হয়ে এসে শেখ হাসিনা তার দলের পক্ষে জোরালো সাফায়ে গিয়েছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ কোনো কাগজের তৈরি ঠুনকো সংগঠন বা পেপার অর্গানাইজেশন নয়। এটি বাংলার মাটিতে, বাংলার মানুষের অন্তরে, বাংলার ইতিহাসে এবং বাঙালি জাতির আত্মপরিচয়ের সাথে গভীরভাবে মিশে থাকা একটি মহাশক্তিশালী রাজনৈতিক শক্তি। ফলে নিষেধাজ্ঞা দিয়ে এই দলকে মানুষের মন থেকে মুছে ফেলা অসম্ভব। এই সাক্ষাৎকারের মাধ্যমে শেখ হাসিনা বর্তমান তারেক রহমান সরকারের কাছে সরাসরি 4টি প্রধান দাবি উপস্থাপন করেছেন এবং দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। দাবিগুলো হলো, প্রথমত, আওয়ামী লীগের ওপর থেকে রাজনৈতিক কর্মকাণ্ডের নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা, যেগুলোকে তিনি মিথ্যা মামলা বলে অভিহিত করেছেন, তা প্রত্যাহার করতে হবে। তৃতীয়ত, আটককৃত সমস্ত রাজনৈতিক বন্দীদের দ্রুত মুক্তি দিতে হবে। চতুর্থত, দেশে পুনরায় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অবাধ সুযোগ দিতে হবে। তবে শেখ হাসিনার এই সমস্ত অভিযোগ ও দাবিকে বর্তমান সরকার কিন্তু হালকাভাবে নিচ্ছে না। সরকারের পক্ষ থেকে এই আইনি প্রক্রিয়াগুলোকে সম্পূর্ণ বৈধ এবং ন্যায়সঙ্গত বলে পুনর্ব্যক্ত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে শেখ হাসিনার শাসনামলের শেষ মাসগুলোতে যে সমস্ত সহিংসতা ও অপরাধের ঘটনা ঘটেছে, সেগুলো সুষ্ঠু তদন্ত এবং জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে কোনো রাজনৈতিক প্রতিহিংসার বিষয় নেই বা প্রতিশোধের বিষয় নেই, বরং এটি স্রেফ আইনের শাসন প্রতিষ্ঠার একটি প্রক্রিয়া। দর্শক, এনডিটিভির সাক্ষাৎকারের আলোকে রয়টার্সের এই চাঞ্চল্যকর রিপোর্ট এবং শেখ হাসিনার এই ঘোষণা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে। একদিকে শেখ হাসিনার এবছরই দেশে ফেরার অনড়জেদ, অন্যদিকে তার মাথার ওপর ঝুলতে থাকা মৃত্যুদণ্ডের রায় এবং তারেক রহমান সরকারের কঠোর অবস্থান। ভারতের মাটিতে বসে দেওয়া শেখ হাসিনার এই হুঙ্কার কি কেবলই কর্মীদের চাঙ্গা করার কৌশল, নাকি আসলে এর পেছনে রয়েছে অন্য কোনো ভূ রাজনৈতিক খেলা? দর্শক, গতকাল এনডিটিভির আলাপটি আমরা করেছি, যেহেতু আজকে রয়টার্সের রিপোর্টটা বলতে পারেন খানিকটা রিপিট হয়ে গেল, কিন্তু রিপিট হলেও এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে ভারতীয় সবগুলো গণমাধ্যমে সয়লাভ এনডিটিভির সাক্ষাৎকারকে কেন্দ্র করে। আজকে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এটিকে নিয়ে রিপোর্ট করেছে এবং বাংলাদেশে আপনি চিন্তা করুন যে বাংলাদেশে কি পরিমাণ গণমাধ্যম বাধার শিকার, যে শেখ হাসিনার কোনো রিপোর্ট করা যাবে না। গতকাল বাংলাদেশেরও বহু গণমাধ্যম এই সাক্ষাৎকারটিকে রিপোর্ট আকারে প্রকাশ করেছে এবং আজকে রয়টার্স এটি প্রকাশ করলো। কাজে দর্শক, এটি অন্ততপক্ষে বুঝতে চেষ্টা করুন যে বিশ্ব গণমাধ্যমে
শেখ হাসিনার অবস্থান বা গুরুত্ব বাড়ছে, কিন্তু আস্তে আস্তে বাড়ছে। কদিন আগেও কি অবস্থা ছিল আর আজকের কথা যদি আপনি চিন্তা করেন, বাড়ছে। গণমাধ্যমে গুরুত্ব বাড়ছে মানে বুঝতেই পারছেন। আমি গতকালকে এনডিটিভির সাক্ষাৎকার নিয়ে আলাপ প্রসঙ্গেও বলেছি যে শেখ হাসিনা যে কারণে, যে বৈশ্বিক পরিস্থিতির কারণে, যে বৈশ্বিক গর্তের কারণে গর্তে পড়ে গিয়েছিল বা সরকারের পতন হয়েছিল, সেই বৈশ্বিক পরিস্থিতি কিন্তু নাড়াচাড়া শুরু করেছে, উল্টো দিকে হাঁটা শুরু করেছে এবং সমীকরণটা কিন্তু পাল্টে যাচ্ছে, যার দরুন বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার অবস্থান সুদৃঢ় হচ্ছে এবং একই সাথে শেখ হাসিনা দিনকে দিন আত্মবিশ্বাসী হয়ে উঠছেন। এবং আপনি মানুন আর না মানুন, আপনি বিশ্বাস করুন আর না মানুন, তিনি শুধু কর্মীদের চাঙ্গা রাখবার জন্যই ঘোষণা দিচ্ছেন না, এবং সবচেয়ে বড় কথা যে সুনির্দিষ্ট সময়ের ঘোষণা দেওয়া, এটি কিন্তু শুধু কর্মীদের চাঙ্গা করার জন্যই নয়, এর পেছনে আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সমীকরণ কাজ করছে, যার কারণে আজকে সব জায়গায় গণমাধ্যম এবং তার নিজের আত্মবিশ্বাস বেড়ে উঠছে। আমরা নিশ্চয়ই দেখব যে এই সাক্ষাৎকার বা এই দৃঢ় আত্মবিশ্বাসের চূড়ান্ত ফলাফল কি। চূড়ান্ত ফলাফল নিশ্চয়ই আমরা এই বছরের মধ্যেই